La 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 la. Hey! La 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 la. La 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 la. Hey! পৃথিবীটা রোজ দেখো একটু একটু করে বদলে যাচ্ছে। Hey! বদলে যাচ্ছে। মাছেরা ডাঙায় আর মানুষেরা হাঁটু জলে খাবি খাচ্ছে। Hey! খাবি খাচ্ছে। Hey! La 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 la. La 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 la. নেতারা প্রেমিকা নিয়ে টাকার পাহাড়ে চড়ে হাওয়ায় ভাসছে। Hey! হাওয়ায় ভাসছে। মিডিয়া সব ভুলে কলতলায় বসে পড়ে ঝগড়া চালাচ্ছে। হেই মিডিয়া সব ভুলে কলতলায় বসে পড়ে ঝগড়া চালাচ্ছে। Hey! ঝগড়া চালাচ্ছে। ঝগড়া চালাচ্ছে। ঝগড়া চালাচ্ছে। প্রেমিক প্রেমিকা ছেড়ে মোবাইল বুকে ধরে স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছে। মানুষ সব ভুলে সর্বদা রিল খুলে নগ্নতা খুঁজছে। ভালো মন্দ ছেড়ে এর ছেপে ওর মেরে টাকাও যে উঠছে। টাকাও যে উঠছে। তাই তাই যে রানী রাজা পেয়ে যে ভীষণ মজা ভিক্ষা বেরোচ্ছে। এই, তাই যে রানী রাজা পেয়ে যে ভীষণ মজা ভিক্ষা বেরোচ্ছে। Hey! ভিক্ষা বেরোচ্ছে। এই, ভিক্ষা বেরোচ্ছে। ভিক্ষা বেরোচ্ছে। তাই কাজ কাম ছেড়ে দিয়ে আলসেমি বুকে নিয়ে সব হাত পাচ্ছে। এমনি করেই যায় যদি দিন যাক না যাক না। এমনি করে যায় যদি দিন যাক না। মন উড়েছে উড়ুক না রে মেলে দিয়ে গাড়ির পাক না যাক না। এমনি করে যায় যদি দিন যাক না যাক না। এমনি করে যায় যদি দিন যাক না যাক না। এমনি করে যায় যদি দিন যাক না। চাল পাচ্ছি, ডাল পাচ্ছি, তেল নুন লকড়ি পাচ্ছি, ভাগ করা পিঠে পাচ্ছি, মোদির রাত্রিরে কাউকে নিয়ে শোবার ঘর পাচ্ছি, মুখ দেখবার জন্য ঝকঝকে আয়না পাচ্ছি, হেঁটে বেড়ানোর জন্য তকতকে হাসপাতালে করিডোর পাচ্ছি, কিউতে দাঁড়িয়ে খাদ্য কিনছি, বাদ্য শুনছি, সরকারি বাসে চড়ছি, দরকারি কাগজ পড়ছি, কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুমোচ্ছি, কাজ করছি, খাচ্ছি দাচ্ছি, চকচকে ব্লেডে দাড়ি কামাচ্ছি, দুবেলা পার্কে যাচ্ছি, মাইক্রোফোনে কথা শুনছি, ছাকের কই ছাকেই মিশে যাচ্ছি। কিন্তু এটা তো জীবন হতে পারে না। না পারে নাই তো। তাহলে আমাদের মধ্যে আর প্রাণী জগতের মধ্যে পার্থক্যটা রইল কোথায়? এই এই থাম, চল তো চল চল সব রিহার্সাল শুরু কর। চল হ্যাঁ সেই ভালো। চলো চলো চলো। এসো মমতা, আসুন। আচ্ছা আসুন, আমার একটা কথা বলতো, তুই নাটকটা কেন করছিস? ভালো লাগে তাই। আমার তো লকডাউন উইকে স্টেজে উঠতে হেভি লাগে। আচ্ছা বোন, স্যার তুই কেন থিয়েটার করছিস বলতো? আসলে স্যার ওভাবে কোনোদিন ভেবে দেখিনি। স্যার স্যার স্যার
আমি শুনেছি শ্রী রামকৃষ্ণ বলেছেন নাটকে লোকশিক্ষে হয়। একদম, এটাই তো কথা। নাটকে লোকশিক্ষে হয়, আর এটাই আমাদের কাজ। থিয়েটার মানে শুধুমাত্র কিছু এন্টারটেনমেন্ট নয়, কিন্তু আসলে থিয়েটার মানে হচ্ছে আমাদের একটা দায় আছে সমাজের প্রতি, সেই দায়টাকে মেটানো। নিশ্চয়ই আমরা শিল্পকর্ম করব, কিন্তু শিল্পকর্ম করবার সঙ্গে সঙ্গে সমাজে পিছিয়ে পড়া মানুষদের সচেতন করতে হবে, সমাজে যত অনাচার সেগুলোকে প্রতিবাদ করতে হবে। এই নিয়েই তো থিয়েটার। থিয়েটার মানে শুধু এন্টারটেনমেন্ট নয়, রংচং মেখে, তুই বললি না রংচং মাখা, রংচং মেখে পাঠ করা। স্যার আমার একটা প্রশ্ন আছে। বল। মানে বলছি যে যুগ যুগ ধরে তো থিয়েটার চলে আসছে, কিন্তু এই থিয়েটারটা শুরু হলো কবে থেকে? শুরু তো এখানে নয়, শুরু তো ওয়েস্টার্ন কান্ট্রিতে। ঠিক বললাম না স্যার? কিছুটা ঠিক, কিন্তু সবটা নয়। হ্যাঁ, আমরা যে থিয়েটারটা করছি, আমরা যে টসিনিয়াম থিয়েটারটা করছি এখন, সেটা শুরু হয়েছিল গ্রিসে ৫ম শতাব্দীতে। আচ্ছা, এই থিয়েটার শব্দটা কিন্তু থেকে এসেছে থিয়েট্রন শব্দ থেকে, গ্রিস শব্দ। সেটা মানে হচ্ছে একটা দেখাবার বা দেখবার জায়গা। সেই গ্রিসে যখন প্রথম নাটকটা শুরু হয়, থিয়েটারটা শুরু হয়, সেটা এত জনপ্রিয় হয়েছিল যে গোটা গ্রিস দেশে একেবারে সেটা ছড়িয়ে যায়। আর আমাদের বাংলায়? বাংলা বসে 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 ভালো করে বসে বলো। বল বল বল, তুমি বল। বাংলায় নাট্যচর্চা শুরু করেছিলেন কিন্তু একজন রুশ মনীষী, লিয়েভেভ। 1795 খ্রিস্টাব্দে তিনি ডোমতলা, মানে এজরা স্ট্রিটে, বেঙ্গলি থিয়েটার, এখানকার এই কলকাতার ডোমতলা, এখন আমরা যেটাকে এজরা স্ট্রিট বলি, হ্যাঁ, ওইখানে তিনি বেঙ্গলি থিয়েটার প্রতিষ্ঠা করেন। সেইখানে 27 নভেম্বর কাল্পনিক সংবদল নামে, ওই 1795 সালে 27 নভেম্বর কাল্পনিক সংবদল এই নামে একটা বাংলা অনুবাদ নাটক মঞ্চস্থ করেছিল। অনুবাদটা কার? মানে মূল নাটকটা কার? অনুবাদটা করেছিলেন লিয়েভেভ। আচ্ছা, এবার রুশ নাটক হয়তো হতে পারে, কিন্তু অনুবাদটা লিয়েভেভই করেছিলেন। এবং সেই বাংলা অনুবাদ নাটকটাই আমাদের কলকাতায় তিনি প্রথম মঞ্চস্থ করেন। মানে এটাই প্রথম নাটক। কিন্তু তোদের আরেকটা খবর নেই, নাটক, এই নাটকটা কিন্তু শুরু হয় একেবারে ভারতবর্ষে, আমাদের দেশে অনেক আগে, খ্রিস্টের জন্মেরও আগে। সত্যি? যীশু খ্রিস্ট জন্মানোর আগেই ভারতবর্ষে কিন্তু নাটকের চর্চা শুরু হয়েছিল। ভরতমুনি ছিলেন প্রাচীন ভারতের একজন বিশেষ নাট্যকার এবং সঙ্গীতজ্ঞ। তিনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন। এই নাট্যশাস্ত্র আমাদের ভারতবর্ষে একটা নাটকের আকর, সংস্কৃত নাটকের একটা তাত্ত্বিক গ্রন্থ। এই জন্যই তো আমাদের ভরতমুনিকে আমাদের এই ভারতবর্ষের নাটকের জনক বলা হয়। শুনেছি নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ বলা হয়। ধুর, কি? বেদ তো 4 প্রকার: ঋক, সাম, যজুর্বেদ, অথর্ববেদ। সে ছোটবেলা থেকে তো তাই পড়ে এসেছি, পঞ্চম বেদ আবার কোত্থেকে এলো? ঠিক ঠিক ঠিক, কিন্তু ওই যে 4টে বেদের চর্চা, সেটা কিন্তু ওই মুনি ঋষি, তাদের শিষ্য, তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখন সাধারণ মানুষের পক্ষে ওই বেদ নিয়ে আলোচনা করা, বেদ নিয়ে চর্চা করা সম্ভবই ছিল না। অধিকারও ছিল না বন্ধু। অধিকার হয়তো কারো কারো তবু ছিল, সবার ছিল না, এটাও ঠিক, ঠিকই বলেছ। কিন্তু সাধারণ মানুষের কাছে কিভাবে পৌঁছবে? শোনা যায় ব্রহ্মা তখন ভরতমুনিকে এই পঞ্চম বেদের কনসেপ্টটা দেন এবং পঞ্চম বেদটা তৈরি করে দেন, এবং তাকে বলেন এই পঞ্চম বেদটাকে নিয়ে সে যেন তার প্রায়োগিক দিকটা তৈরি করে, এবং তার উপর ভিত্তি করে ভরতমুনি এই নাট্যশাস্ত্রটা তৈরি করেছে, যাতে যাতে সাধারণ মানুষ ওই নাট্য চর্চার সংস্পর্শে আসে এবং তাদের জীবনটাকে, তাদের সংগ্রামটাকে, তাদের প্রত্যেক দিনের জীবনটাকে আরো উন্নত করতে পারে। আর এই নাট্যশাস্ত্র হলো পৃথিবীর পারফর্মিং আর্টের প্রথম গ্রন্থ।
প্রাচীনতম গ্রন্থ, বুঝলি? ও এটা দারুণ ব্যাপার। শোনো শোনো, আজকে তাহলে আমরা লোকটির রিহার্সাল বন্ধ করে যদি আমরা সেই প্রাচীন বিষয়টাকে যদি ফিরিয়ে আনি, ধর ভরতমুনি, তার আশ্রম, এই জায়গাটা দারুণ দারুণ দারুণ। কৌস্তুভ হবে ভরতমুনি। ওর নাট্যশাস্ত্রটা খুব ভালো করে পড়া আছে। হ্যাঁ, অবশ্যই নাট্যশাস্ত্র আমি পড়েছি, তা নিয়ে আমার কোথাও কোনো দ্বিমত আমি নই, কিন্তু মলয়দা থাকতে আমি ভরতমুনি নাটকের ওই রকম একজন প্রাপ্য মানে কোনো বিষয় না, এটা কোনো বিষয় না। এটা তো হতে পারে না, তাই না না? যাও, তোমরা বিধানীরা ঠিক করে নাও কে কি হবে। আমি আছি, সঙ্গে আছি, এবং মলয়দার সঙ্গে শিষ্য হয়ে ঠিক আছে, গুছিয়ে নি। ধরা যাক এটা হচ্ছে ভরতমুনির আশ্রম। ভরতমুনি শাস্ত্র রচনা করছে। আমরা এইভাবে দৃশ্যটা তৈরি করব যে তার শিষ্যরা এসে একে একে আসছে এবং বিভিন্ন ধরনের প্রশ্ন তার কাছে করছে। তাহলে আমরা সেইভাবে যেভাবে দেখালাম সেইভাবে তোরা দৃশ্যটা তৈরি কর, ঠিক আছে? বলো, কি অভিপ্রায় তোমাদের আগমন? আমাদের মনে কিছু প্রশ্নের উদয় হয়েছে গুরুদেব। বলো, আমি শুনতে প্রস্তুত। নাটকের বিষয়ে সেই প্রশ্ন। নাটকের বিষয় কি তোমাদের জিজ্ঞাসা আমাকে বলো। আমরা তো অত্যন্ত মনোযোগ সহকারে বেদ অভ্যাস করছি, তাহলে আর এই নতুন পঞ্চম বেদের কি প্রয়োজন মহারিষি? উত্তম প্রশ্ন। প্রত্যেক মানব ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই সম্পর্কে সচেতন হওয়া দরকার, এই সম্পর্কে সব জ্ঞান থাকা দরকার। বেদে সেগুলোই রয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনে এই বেদভ্যাস, এই অর্থ, কাম, মোক্ষ এই সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। এই জন্য ব্রহ্মা আমার মাধ্যমে তোমাদের কাছে একটা নতুন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি আমাকে পঞ্চম বেদ দিয়ে বলেছেন এটা যেন আমি সমগ্র মানব জাতির মধ্যে প্রচার করি। তার ভিত্তিতেই তৈরি হয়েছে এই নাট্যশাস্ত্র। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সম্বন্ধে সমগ্র মানুষের সব জ্ঞানের উপলব্ধি করতে হবে। এর প্রায়োগিক দিকই হচ্ছে নাট্যশাস্ত্র। এই নিয়ে, এই নাট্যশাস্ত্র বা নাটক দিয়ে আমাদের সকলের কাছে পৌঁছে যেতে হবে। নাটক হলো সকল কলার উৎপত্তি, সকল কলার সঙ্গম। এই নাট্যশাস্ত্রের মাধ্যমে আমরা সমগ্র মানব জাতিকে সচেতন করতে পারি। মণিবর, একটা প্রশ্ন ছিল। বলুন। এই নাট্যকলা সমাজের সবার কাছে গুরুত্ব পায় না কেন? হ্যাঁ, ঠিকই বলেছেন, কিন্তু আমরা শিল্পী, আমাদের কাজ শিল্প সৃষ্টি করা। এটা আক্ষেপের বিষয়। যারা সমাজ পরিচালনা করেন তারা সবটা সমান গুরুত্ব করে দেখেন না, কিন্তু তাতে আমাদের শিল্পকর্ম, শিল্প সৃষ্টি কখনো ব্যাহত হবে না। কারণ আমাদের কাজ সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া, আমাদের এই শিল্পকর্মের মাধ্যমে তাদের সচেতন করা, যাতে একটা অনাচার মুক্ত, শোষণ মুক্ত আমরা সমাজ করতে পারি। আমাদের নাটকের বিষয়ে থাকবে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অনাচারের বিরুদ্ধে প্রতিবাদ, শোষণের বিরুদ্ধে প্রতিবাদ। তবেই তো আমরা সার্থকভাবে নাট্যচর্চা করতে পারবো, নাট্যশিল্প সৃষ্টি করতে পারবো। নাট্যশিল্পী শুধুমাত্র নিজের শিল্পকর্মকে প্রদর্শিত করাটাই তার একমাত্র কাজ নয়। সমাজকে সচেতন করা, তাদের বোঝানো যে তারা কোন জায়গায় অবস্থান করছে,
যাতে তারাও প্রতিবাদ করতে পারে, যাতে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। এটা আমাদের কাজ। তবেই তো আমরা একটা শোষণ মুক্ত বিশ্ব গড়ে তুলতে পারবো। নাট্যশাস্ত্র এমন একটা শাস্ত্র যা গোটা পৃথিবীকে, গোটা বিশ্বকে একত্রিত করতে পারে, গোটা বিশ্বকে এক ছাতার তলায় নিয়ে আসতে পারে। এরকম একটা শোষণ মুক্ত সুন্দর বিশ্ব তৈরি করবার কাজ হচ্ছে নাটকের। তবেই তো নাটক সার্থক হবে, নাট্যশিল্প সার্থক হয়ে উঠবে। তার মানে আমরা যেটা করছি এখানে, যে ভরতমুনির সঙ্গে আমাদের যে আধুনিক জায়গা, যেখানে আমরা যে সমাজটায় বাস করছি, সেটাকে তাহলে এই দৃষ্টি কোথাও একটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, সে তো বটেই। আরে দেখো, আজকের কথাটা ভাবো, সবার হাতে হাতে মোবাইল, সবাই কি করছে? সারাক্ষণ ধরে রিল দেখছে, রিল তৈরি করছে। কোথায় যাচ্ছে? একটা করোনার পরবর্তী যুগের কথা ভাবো, প্রত্যেকের হাতে মোবাইল পৌঁছে গেছে, প্রতিটা মানুষ মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, প্রতিটা মানুষ সারাক্ষণ ধরে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে, তাদের কাছে ওইটাই এন্টারটেনমেন্ট। কিন্তু আমার যেটা মনে হয় যে এত কিছু থাকা সত্ত্বেও আজকে যে নতুন প্রজন্ম যারা থিয়েটারে আসছে, হ্যাঁ কেমন এরা, তারা কিন্তু আসছে এবং এখানে কিন্তু আমাদের থিয়েটারের জয়, এখানে আমাদের নাটকের জয়। একদম নিশ্চয়ই। মানে এই যে শিল্পটা, যে শিল্প মাধ্যমটা শুরু হয়েছিল ভরতমুনি থেকে, সেটা এখনো পর্যন্ত এত কিছু সত্ত্বেও আমরা যারা আছি এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা টিকিয়ে নিয়ে যাচ্ছে, আসছে। এইখানে কিন্তু শাস্ত্রটার যে কতটা ক্ষমতা সেটা কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। একদম সত্যি কথা বলতে কি, আসার কথা আছে। ভরতমুনির সময় থেকে আজকে এই সময় 2025 সালেও প্রচুর মানুষ, লক্ষাধিক মানুষ নাটকের সঙ্গে যুক্ত। কিসের আশায় তারা আসছে? অর্থ নেই, ক্ষমতা নেই, তাও তারা নাট্য চর্চা করছে। কিসের আশায়? শুধু একটাই আশা, যে নাটককে তারা ভালোবাসে, শুদ্ধ করা এবং সমাজকে শুদ্ধ। একদম নাটককে তারা ভালোবেসে, তারা নাটককে ভালোবেসে আসছে, নাটকের মাধ্যমে নিজেকে শুদ্ধ করছে এবং সঙ্গে সঙ্গে তারা সমাজকে শুদ্ধ করবার যে ব্রত, সেই ব্রতে অংশগ্রহণ করে গৌরব অনুভব করছে। আমাদের মনে হয় আমরা কিন্তু একদিন না একদিন জয় করবই বিশ্ব। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকে গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। ओह मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। भरत मुनि के
पंचम वेद से नाटक के गुण गाएंगे। नाटक संस्कृति रक्षक शोक विनाशक जख्मों का मरहम। नाटक संस्कृति रक्षक शोक विनाशक